জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি সিফাত শাহরিয়ার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নিজ নির্বাচনী এলাকায় সাংগঠনিক সফর করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে জনসংযোগে বক্তব্য রাখছেন তিনি। সরাসরি চলে যাচ্ছি সেখানে। এখান থেকে আপনাদের ফজল করিম সাহেব এমপি হয়েছে, তাই না? তৈমুর সাহেব উপজেলার চেয়ারম্যান হয়েছে, আপনারাই নেতৃত্ব দিয়েছেন। বম্পট সাহেবও খুব ভালো করেছে এখানে, তাই না? আর এইগুলো আপনাদেরকে সবাইকে সামনের দিকে যারা আপনারা ঘুরিয়ে নেতৃত্ব দিতে পারেন সেইভাবে আপনাদের নেতৃত্বকে তৈরি করতে হবে। আমি আশা করব যে আমাদের ছেলেমেয়েরা তারা এখন লেখাপড়া করবে ভালো করে, তারা যেন ভালো লেখাপড়া ভালো রেজাল্ট করতে পারে এবং প্রতিযোগিতায় ভালোভাবে টিকে থেকে যেন উন্নত শিক্ষা নিয়ে বাবা মায়ের সঙ্গে সঙ্গে দেশের মুখ উজ্জ্বল করতে পারে। আমি এটি চাইব যে আমাদের বাবা কি শিক্ষকদের কি দাবি দেওয়া তো শেষ হয়ে গেছে তোমাদের, আবার কি না না শিক্ষকদের দাবি দেওয়া তো পূরণ করে ফেলছে। 15% বাড়ি ভাড়া দিবে, এটা নিয়ে তো আন্দোলন করছে শিক্ষকরা, ঠিক না? সরকার তো এটা মানে নিছে। আমরা এই শিক্ষকদের মোস্তফা শিক্ষক তো ওই জন্য শিক্ষকদের দিকে টান বেশি আনি। প্রাইমারি শিক্ষকদের সব ব্যবস্থা করা হয়েছে ভাই। এই সমস্ত কাজগুলো তা করবেন না, সরকারই সব বানা হয়েছে। আর যেগুলো থাকবে সেগুলো নির্বাচিত সরকার আসলে তারা সেই ব্যবস্থাগুলো অবশ্যই করবে, জনগণকে বাধ্যতা করতে হবে। এখন আমাদের সামনে একটাই পথ, একটাই রাস্তা। সামনের যে ভোট হবে সেই ভোটে আপনারা সঠিকভাবে তাদের শেষে ভোট দিয়ে আমাদেরকে জয়যুক্ত করবেন। প্রিয় ভাই বোনেরা, প্রিয় ভাইয়েরা ও মা বোনেরা, এইটা আমার জীবনের শেষ নির্বাচন। আমার অনেক বয়স হয়ে গেছে, আমি এর পরে আর নির্বাচন করার মতো আমার শারীরিক অবস্থায় থাকবে না। আমি আপনাদের অনুরোধ করব যে এইবার আপনারা আমাকে সবাই মিলে ধানের শেষে ভোট দিয়ে আপনাদের এলাকার কাজগুলো করার সুযোগ দান করবেন। তো এইটা আপনারা আমাকে একটু জানাবেন, দেখাবেন যে আপনারা কি আমাকে ধানের শেষে ভোট দিবেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সকলকে অশেষ অশেষ ধন্যবাদ। আমি আবারও আমার হিন্দু ভাই বোন যারা আছেন তাদেরকে আমি জানাচ্ছি শুভেচ্ছা। আমি আপনাদের এইটুকু বলতে পারি যে আপনারা অতীতে যেভাবে বঞ্চিত হয়েছেন এভাবে সেটা হবেন না। আমরা সবসময় আপনাদের পাশে থাকবো। আমরা তো এই যে মুসলমান ভাই বোনদেরকে বলি, আমরা কি আমাদের হিন্দু ভাইদেরকে কখনো ভাই বোনদেরকে আলাদা করে দেখছি? না, আমরা সবসময় মনে করি যে আমরা হিন্দু মুসলমান একসাথে এখানে বাস করব এবং এই আপনার যে মাটি সেই মাটিতে আমরা সবাই বসবাস করব। আমি আর বক্তব্য বাড়াবো না, সময় হয়ে আসছে। আপনাদের মোস্তফা চেয়ারম্যান সাহেব অসুস্থ, আপনারা সবাই তার জন্য একটু দোয়া করবেন, তিনি যেন খুব দ্রুত সুস্থ হয়ে ওঠেন। আমি এখন তার বাসায় একটু যাবো, গিয়ে তাকে দেখে আমি আবার আখাড়া বলে যাব। তো আপনাদেরকে আমি আমার তরফ থেকে সালাম জানাচ্ছি এবং অভিবাদন জানাচ্ছি এবং ধানের শেষে ভোট দেওয়ার জন্য আবারও আপনাদের কাছে আবেদন করছি। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর, দেশের জিন্দাবাদ। কিসে ভোট দিবেন? ভোট দিবেন কিসে? জোরে বলেন, ভোট দিবেন কিসে? শেষ করো। ঠাকুরগাঁওয়ে জনসংযোগে কথা বলছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা হবে, সবাই মিলে এমন একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। সোমবার বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে জাসাস আয়োজিত প্রকাশনা অনুষ্ঠান ও আলোচনা সভায় এসব বলেন তিনি। জুলাই গণঅভ্যুত্থানে কৃতিত্ব এককভাবে ছাত্রদের দিলে সেটি সঠিক হবে না উল্লেখ করে তিনি বলেন, এটি 17 বছরের সংগ্রামের ফসল। সমাজ ব্যতী রেখে কোনো দেশে রাজনীতি হতে পারে না। আসুন আমরা সবাই মিলে বাংলাদেশকে একটি সত্যিকার অর্থে গণতান্ত্রিক দেশে পরিণত করি, যেখানে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে, যেখানে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত
যেখানে মানুষের যে মৌলিক অধিকার সেটা প্রতিষ্ঠিত হতে হবে, মানবাধিকার প্রতিষ্ঠিত হতে হবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সাথে আসন ভাগাভাগি কিংবা জোট গঠনের বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। সকালে রাজধানীর সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে শহীদ নূর হোসেন স্মরণে আলোচনা সভায় এ কথা বলেন তিনি। আমরা মনে করি সতর্ক থাকা দরকার, এখনও জাতি ঐক্যবদ্ধ থাকা দরকার, এখনও ষড়যন্ত্র চলছে যাতে এই সরকার সহ যেই প্রক্রিয়াটা চলছে একটা গণতন্ত্র নির্মাণ করার জন্যে, তৈরি করবার জন্যে সেই প্রচেষ্টা নস্যাৎ হয়ে যায়। ইনশাল্লাহ কোনো ধরনের ষড়যন্ত্র এখানে জিততে পারবে না। রাজনৈতিক দলগুলো ঐকমত্যে না আসায় জুলাই সনদ বাস্তবায়নে অন্তর্বর্তী সরকার শিগগিরই সিদ্ধান্ত জানাবে, আর সেই সিদ্ধান্ত সবাইকে মানতে হবে বলে জানিয়েছেন উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। সচিবালয় ব্রিফিংয়ে তিনি বলেন, নতুন করে দলগুলোর সঙ্গে আর আলোচনার বসার সিদ্ধান্ত হয়নি। নির্বাচন ঘিরে ষড়যন্ত্রের কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের সর্বোচ্চ চেষ্টা করছে সরকার। সেখানে সরকারের একটা দায়িত্ব আছে, একটা কর্তৃত্ব আছে। সরকার এই দুই জায়গা থেকে একটা সিদ্ধান্ত নেবে এবং সেই সিদ্ধান্ত নেওয়ার আগে সরকার একটা সময় দিয়েছে তো যে আপনারা 7 দিনের মধ্যে বসেন। সিদ্ধান্ত তো মানতে হবে। আমি যদি নিজের সিদ্ধান্ত না নিতে পারি, অন্য একজন এক রকমের সিদ্ধান্ত নেয়, আমি আরেক রকমের সিদ্ধান্ত নিই। তা আমাদেরকে যে একটা দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব তো আমাদেরকে পালন করতে দিতে হবে। আমরা তো শুধু আপনার প্রতি আমাদের দায়িত্ব পালন করি না বা ওনার প্রতি আমাদের দায়িত্ব পালন করি না, জনগণের প্রত্যাশাও তো আমাদের কাছে কিছু আছে। সেগুলো বিবেচনায় নিয়ে, রাজনৈতিক দলগুলোর ভাবনা বিবেচনায় নিয়ে সরকার যেটা ভালো মনে করে সরকার সেই সিদ্ধান্ত নেবে। নির্বাচনের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। আগামী 5 থেকে 10 ফেব্রুয়ারির মধ্যে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। কুমিল্লায় নির্বাচনী কর্মশালার পর গণমাধ্যমে এই তথ্য জানান তিনি। এর আগে সকালে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি বোর্ডের সম্মেলন কক্ষে দিনব্যাপী কর্মশালায় অংশ নিয়ে তিনি বলেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দিতে নির্বাচন কমিশন জিহাদ ঘোষণা করেছে। নির্বাচন কমিশন সচিবালয়ের আয়োজনে সম্মেলনে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের চ্যালেঞ্জ এবং সমাধান নিয়ে আলোচনা হয়। আগামী নির্বাচন দেশের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন করতে প্রভাব বা চাপমুক্ত থেকে প্রশাসনের সবাইকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান ইসি আনোয়ারুল ইসলাম সরকার। এককভাবে ভালো নির্বাচন সম্ভব নয় জানিয়ে সবার সম্মিলিত প্রচেষ্টা কামনা করেন তিনি। আজকে থেকে যদি হিসাব করেন, কাউন্টডাউন কিন্তু আমরা শুরু করে দিয়েছি। 85 থেকে 90 দিনের ভিতরে আপনার নির্বাচনটা ইনশাল্লাহ হবে। সীমান্তবর্তী এলাকায় চেকপোস্ট বসানো এবং ওই শহরের বিভিন্ন ইম্পর্টেন্ট জায়গায় চেকপোস্ট বসানো, যাতে করে বহিরাগত কোনো দুষ্কৃতিকারী আমাদের নির্বাচনকে বাধাগ্রস্ত করতে না পারে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির হুমকি না হয়, সেই ব্যবস্থা নেওয়ার জন্য আমরা অলরেডি শুরু করে দিয়েছি। টাঙ্গাইলের গোপালপুরে নির্বাচন অফিসে হামলা ও ভাঙচুর করছে স্থানীয়রা। সোমবার দুপুরে কাজ না করার অভিযোগ তুলে আওয়ামী ট্যাগ দিয়ে হামলা করা হয়। এ ঘটনায় পৌর বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক সহ 6 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত 12 জনকে আসামি করে মামলা করা হয়েছে। এর আগে উপজেলা নির্বাচন কর্মকর্তা নজরুল ইসলামকে মারধর করা হয়। হামলায় আহত হয়েছে আরও 3 জন। আহতরা জানান, কয়েকজন নেতাকর্মী এসে আওয়ামী লীগের ট্যাগ দেয় এবং তাদের কাজ করা হচ্ছে না এমন অভিযোগ তুলে গালিগালাজ শুরু করে। পরে এক পর্যায়ে অফিস ভাঙচুর ও কর্মকর্তাকে মারধর করে তারা। শীর্ষ সন্ত্রাসীর তালিকাভুক্ত সোহেল রানা মামুনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রাজধানীর পুরান ঢাকায় ন্যাশনাল হাসপাতালের সামনে তাকে গুলি করে পালিয়ে যায় 2 দুর্বৃত্ত। সকাল 10:54 মামুনকে কয়েক হাত পেছন থেকে গুলি করে 2 জন 30 সেকেন্ডের মধ্যে কয়েক রাউন্ড গুলি করে মৃত্যু নিশ্চিত করেই পালিয়ে যায় তারা। পরে গুলিবিদ্ধ মামুনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে তাকে মৃত ঘোষণা করে চিকিৎসক। স্বজনরা জানান, সকালে আদালতে হাজিরা দিতে এসেছিলেন মামুন। আগে থেকে ওত পেতে থাকা
দুর্বৃত্তরা আদালত থেকে বের হওয়ার সময় সুযোগ পেয়েই গুলি করে। প্রায় ২০ বছর জেল খেটে ২ বছর আগে জামিনে মুক্ত হয়েছিলেন মামুন। এর আগেও তেজগাঁও এলাকায় তাকে গুলি করেছিল দুর্বৃত্তরা। নিহত মামুন হত্যা মামলার আসামি ছিলেন বলেও জানিয়েছে পুলিশ। এত বড় একটা মানে জনবহুল এলাকায় এভাবে একটা হত্যাকাণ্ড, এটা আসলে মেনে নেওয়া যায় না। উনি যদি শীর্ষ সন্ত্রাসী হইতো তাহলে তার কোর্টে হাজিরা দিতে যেত না একা একা, ওনার সাথে ওনার বাহিনী থাকতো, লোকজন থাকতো। আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি নিহত ব্যক্তির নাম তারিক সাইফ মামুন, এবং এই ঘটনার পিছনে কি কারণ রয়েছে, কারা জড়িত রয়েছে, তাদেরকে শনাক্ত করার জন্য আমরা চেষ্টা করছি। মুন্সিগঞ্জে বিএনপির 2 গ্রুপের দ্বন্দ্বের জেরে হামলার ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়ে এক যুবক নিহত হয়েছেন। এছাড়া গুরুতর অবস্থায় একজন ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। ভোর 6:30টার দিকে সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের চর ডুমুরিয়া গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায় এলাকায় আধিপত্য নিয়ে স্থানীয় বিএনপির 2টি গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলছিল। এরই জেরে আরিফ ও ইমরানের সঙ্গে শাহ কামাল গ্রুপের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে আরিফ ও ইমরানের উপর অতর্কিত হামলার অভিযোগ ওঠে। এই সময় তারা দুইজনই গুলিবিদ্ধ হন। তাদের উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আরিফকে মৃত ঘোষণা করেন। গুরুতর অবস্থায় গুলিবিদ্ধ ইমরানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এলাকায় এখনও থমথমে অবস্থা বিরাজ করছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। চট্টগ্রামের রাউজানে বিএনপির কর্মী আব্দুল হাকিম হত্যার ঘটনায় এখন পর্যন্ত 6 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণে দেশি বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়। সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানায়, গত অক্টোবরে চট্টগ্রামের মদিনাঘাটে বিএনপি কর্মী মোহাম্মদ আব্দুল হাকিমকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। মূলত কর্ণফুলী নদীর বালুম খাল নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড সংঘটিত। এতে অংশ নিয়েছিল ভাড়াটে খুনিদের 2টি দল। এই ঘটনায় গত 10 দিনে 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আদালতে তাদের জবানবন্দি উঠে আসে। টাকার বিনিময়ে হত্যার বিষয়টি গ্রেপ্তারকৃতদের দেয়া তথ্যে রোববার নতুন করে পুলিশের হাতে ধরা পড়ে 2 সন্দেহভাজন। উদ্ধার করা হয় হত্যায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র, গুলি ও মোটরসাইকেল। কিভাবে অস্ত্র ব্যবহৃত হয়েছে, কিভাবে পরিকল্পনা করা হয়েছে, কে কোথায় থেকে এই হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছে, সব বিষয়গুলো আমরা জানতে পারি। অস্ত্রগুলো কার কাছে ছিল এইটা জানতে গিয়ে আমরা সাকলাইন নামক একজনের সম্পৃক্ততার কথা জানি। সাকলাইনকে গ্রেপ্তার করা হয় এবং তার এক সহযোগী জিয়াকেও গ্রেপ্তার করা হয়। তাদের মাধ্যমে আমরা জানতে পারি কোথায় অস্ত্রগুলো লুকিয়ে রাখা হয়েছিল। তাদেরকে আমরা কোর্ট থেকে রিমান্ডে এনে তাদের কাছ থেকে আমরা তথ্যগুলো সংগ্রহ করি এবং এরই ভিত্তিতে আমরা নোয়াপাড়ার চৌধুরীপাড়ায় একটি বাড়িতে অভিযান করে চৌধুরীর হাট একটি বাড়িতে অভিযান করে আমরা গতকাল সর্বপ্রথম 4টি বিদেশি পিস্তল, একটি রিভলভার এবং প্রচুর সংখ্যক গোলা বারুদ প্রথমেই আমরা রিকভারি করতে সক্ষম হই। চট্টগ্রামের রাউজানে ব্যবসায়ী হাকিম হত্যার ঘটনায় বিপুল অস্ত্রসহ 6 অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। গেল রাতে রাউজানের নোয়াপাড়ায় চৌধুরী বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে বেশ কয়েকটি বিদেশি পিস্তল, রিভলভার ও গোলাবারুদ উদ্ধার করে পুলিশ। হাকিম হত্যা ও সম্প্রতি রাউজানে সহিংসতায় এসব অস্ত্র ব্যবহৃত হয়েছে বলে দাবি পুলিশের। পুলিশ জানায়, গত 7 অক্টোবর রাউজানে আধিপত্য বালুমহল নিয়ে বিরোধে একটি পক্ষ মদিনাঘাট ব্রিজে গুলি করে আব্দুল হাকিমকে হত্যা করে। হাকিমকে গুলি করে হত্যার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হলে সমালোচনার ঝড় ওঠে। ঘটনার পরে হত্যার কারণ উদ্ঘাটনে অভিযুক্ত চিহ্নিত ও তাদের ধরতে একাধিকবার অভিযান চালায় পুলিশ। পরে গোপন খবরের ভিত্তিতে গতরাতে নোয়াপাড়ার একাধিক বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকের জামিন বহাল রেখেছে আপিল বিভাগ। এর আগে ঘণ্টা পর
সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নার জামিন আদেশও বহাল রাখেন আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই আদেশ দেন। সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নার হাইকোর্টের দেয়া জামিনের লিখিত আদেশ আসার পর আদেশ দেবেন আপিল বিভাগ। এর মধ্যে কারামুক্ত হতে পারবেন না পান্না। পরে বেলা 2টার দিকে জামিন বহাল রাখেন আপিল বিভাগ। গেল 6 নভেম্বর হাইকোর্টের রুল দিয়ে আব্দুল লতিফ সিদ্দিকী ও মঞ্জুরুল আলমকে অন্তর্বর্তী জামিন দেন। এই জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ পৃথক আবেদন করে, যা চেম্বার আদালত শুনানির জন্য ওঠে গতকাল। 11 কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের দায়ে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের বিরুদ্ধে আদালতে চার্জশিটের অনুমোদন দিয়েছে বলে জানিয়েছে দুদকের সহকারী পরিচালক তানজির আহমেদ। বিকেলে দুদক কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি বলেন, বেনজির আহমেদের বিরুদ্ধে 11 কোটি 4 লাখ টাকার বেশি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ পাওয়া গেছে অনুসন্ধানে, অথচ তার আয়কর নথিতে 6 কোটি 59 লাখ টাকা মূল্যের বৈধ ও গ্রহণযোগ্য আয়ের উল্লেখ আছে। এছাড়া বেনজির আহমেদের নামে আমেরিকা, কানাডা ও ইংল্যান্ড সহ বিভিন্ন দেশের স্থাবর ও অস্থাবর সম্পদ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে বিনিয়োগ করার অর্থের খোঁজে নথি পাওয়া গেছে। প্রয়োজনীয় তথ্য প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান দুদক কর্মকর্তা। আত্মসাৎ করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে বর্ণিত আমি যে আসামির নামগুলো বলেছি, এই সংশ্লিষ্ট আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধি 409, 109 এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর 5-2 সহ মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। চাকরি 10ম গ্রেডে উন্নীত করা সহ 3 দাবিতে তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালন করেছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক বলেন, দাবি মেনে প্রজ্ঞাপন না দেওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে। শিক্ষার্থীদের ঘাটতি পূরণ, পরবর্তীতে ছুটির দিনে অতিরিক্ত ক্লাস নেয়ার কথাও জানান তিনি। ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলনে অংশ নেয় শিক্ষকরা বলছেন, তারা মানুষ গড়ার কারিগর হলেও আর্থিক নিরাপত্তার অভাবে কষ্টে দিন পার করতে হয় তাদের। অবহেলিত এই পেশার মেধাবীরা তাই আসতে চান না। শিক্ষকরা বেশি কিছু চাইনি, আমাদের বেতন মাত্র 13তম গ্রেড 11,000 টাকা, আমরা চেয়েছি 10ম গ্রেড 16,000 টাকা। শনিবার এক্সট্রা ক্লাস নিব, শনিবার করে ক্লাস নেব যদি আমাদের দাবি বাস্তবায়ন হয়ে যায়। শিক্ষকদের বেতন হচ্ছে 8ম শ্রেণী একটা পাস, ড্রাইভারের চেয়ে নিচের পদে। আমাদের টিফিন ভাতা হচ্ছে প্রতিটা মাসে 200 টাকা। আপনি হিসাব করেন, একদিন আমাদের 6 টাকা করে পড়ে না। একমাত্র আমরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা অদ্যাবধি পর্যন্ত সেই বৈষম্যের শিকার হয়ে আছি। আমরা চাই এই সরকার আমাদের বৈষম্য দূর করে 10ম গ্রেড প্রদান করবে। আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা এই শহীদ মিনার ছাড়বো না, আমরা রাজপথ ছাড়বো না। সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা স্তম্ভ নির্মাণের তৃতীয় পর্যায়ের প্রকল্প সহ 7,150 কোটি টাকার 12টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। দুপুরে আগারগাঁওয়ে এনএফসি সম্মেলন কক্ষে প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই অনুমোদন দেওয়া হয়। সভায় নতুন 9টি, সংশোধিত 2টি এবং ব্যয় না বাড়িয়ে মেয়াদ বাড়ানোর 1টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। তবে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের ভূমি নিবন্ধন ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পটি অনুমোদন না দিয়ে ফেরত পাঠানো হয়েছে। প্রাথমিক স্কুলের শিক্ষকদের অবস্থান কর্মসূচি নিয়ে আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শম্পা বিশ্বাস। শম্পা, বিকেলে অর্থ মন্ত্রণালয়ের শিক্ষক প্রতিনিধিদের বৈঠক হওয়ার কথা ছিল, সেখান থেকে কোনো সিদ্ধান্ত এসেছে কিনা জানাবেন।
সিফাত, এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত আসেনি। তৃতীয় দিনের মতো এখানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা অবস্থান করছেন এবং তারা যখন সিদ্ধান্ত আসবে তারপরে সিদ্ধান্ত নেবে যে আগামী কর্মসূচি কি হবে। এখন পর্যন্ত তারা এখানে তাদের দাবিতে অনড় রয়েছেন এবং আমরা এখানে এসে দেখতে পেয়েছি তারা বিভিন্ন পর্যায়ে বক্তব্য রাখছেন, তাদের দাবি দাবা তুলে ধরছেন। মূলত তাদের 3টি দাবি নিয়েই এখানে তারা দাঁড়িয়েছেন এবং তৃতীয় দিনের মতো আজকে তারা এখানে অবস্থান করছেন। তবে যদি আজকে কোনো সিদ্ধান্ত আশানুরূপ আসে তাহলে হয়তো তারা এই কর্মসূচি প্রত্যাহার করবেন, আর যদি সেরকম কোনো সিদ্ধান্ত না আসে তাহলে তারা এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন বলে এখন পর্যন্ত ঘোষণা দিয়েছেন। জানিয়ে রাখি, গত 8 তারিখ থেকে তারা এখানে অবস্থান করছেন এবং এরপর থেকে শিক্ষকরা বলেছেন যে তাদের যে 3 দফা রয়েছে সেই 3 দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা এই শহীদ মিনারে অবস্থান করবেন। তাদের এই যে 10ম গ্রেডের বাস্তবায়ন নিয়ে তারা বারবার দাবি তুলেছেন এবং সেই সঙ্গে তারা আরও 2টো দাবি তুলেছেন যে 10 বছর এবং 16 বছর পূর্ণ হওয়ার পর যে পদোন্নতির বিষয়টি রয়েছে সেটি বাস্তবায়ন করার দাবি জানিয়েছেন এবং পদোন্নয়নের বিষয়টি তাদের নিজ দপ্তরে রাখারও তারা দাবি জানিয়েছেন। এর আগে তাদের উপরে আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন সময়ে যে লাঠিচার্জ করেছে এবং তাদের উপরে তাদের আন্দোলন দমাতে যে ব্যবস্থা নিয়েছে সেটিরও তারা প্রতিবাদ জানিয়েছেন। তারা বলছেন যে তাদের যে দাবি সেটি যতক্ষণ না পূরণ হবে ততক্ষণ পর্যন্ত তারা শহীদ মিনারে অবস্থান করবেন। আমরা দেখাচ্ছি এখানে দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে শিক্ষকরা এসেছেন এবং তারা তাদের দাবিতে অনড় রয়েছেন। যদিও আজকে অর্থ মন্ত্রণালয়ে প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়ের যে বৈঠকটি শিক্ষকদের সঙ্গে হওয়ার কথা রয়েছে সেটি অনুষ্ঠিত হওয়ার কথা 5:30টার সময় আজকে। সেই আলোচনা সভায় কি সিদ্ধান্ত আসে সেই দিকেই তাকিয়ে আছেন শিক্ষকরা এবং তারা বলছে যে তারা যখন এই শিক্ষকতার পেশায় এসেছেন তারা মনে করেন যে এটি একটি সেবাদান করা প্রফেশন, ফলে তারা তাদের এই সেবার যে সঠিক মূল্যায়ন সেটি তারা চান। তারা বিভিন্ন সময় তাদের যেসব অভিযোগ আছে, তাদের যেসব চাওয়া আছে সেগুলোও তুলে ধরেছেন, কিন্তু তারা দেখেছেন যে এখন পর্যন্ত তাদের এই যে দাবি দাবার সঙ্গে কেউই সঠিকভাবে একমত হননি এবং সেই সঙ্গে তারা তাদের যে প্রতিশ্রুতি বিভিন্ন সময় দেয়া হয়েছে সেটির কোনো বাস্তবায়িত রূপ তারা দেখতে পাননি। ফলে তারা এইবার বলেছেন তারা যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবি পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত তারা শহীদ মিনার ছেড়ে যাবেন না এবং তাদের এই দাবির সঙ্গে কিন্তু সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যারা শিক্ষক আছেন তারা একমত হয়েছেন। তারাও তাদের যেসব কর্মস্থল আছে সেখানে বসে এই কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন। যারা এখানে আসতে পেরেছেন আজকে শহীদ মিনারে তারা এখানে এসে এই কর্মসূচি পালন করছেন, বাকিরা তাদের নিজ নিজ কর্মস্থলে বসেই আসলে তাদের অবস্থান কর্মসূচি পালন করে যাচ্ছেন। আমরা এখানে দেখতে পাচ্ছি যে কিছু নারী শিক্ষিকা তাদের দাবিতে বসে আছেন এবং তারা দিনভর বসে ছিলেন যতক্ষণ পর্যন্ত তাদের কোনো আশানুরূপ সিদ্ধান্ত না আসে ততক্ষণ পর্যন্ত অবস্থান করবে বলে জানিয়েছেন। আমরা কিছুক্ষণ আগে এক শিক্ষিকার বক্তব্য শুনছিলাম, তিনি কিন্তু তার কণ্ঠে দৃঢ়ভাবে জানাচ্ছিলেন যে তাদের দাবি দাবা বিভিন্ন সময় তুলে ধরা হলেও সেটি আসলে খুব গুরুত্বের সঙ্গে কোনো সরকারি নেয় না। তারা উপদেষ্টাদের দৃষ্টি আকর্ষণ করেছেন, বিশেষ করে সরকারের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেছেন তারা যে এত শিক্ষক এখানে জড়ো হয়েছেন, তারা তাদের দাবির যে বাস্তবায়ন সেটি চান এবং আজকে যেই বৈঠকটি হওয়ার কথা রয়েছে অর্থ মন্ত্রণালয়ে, বিশেষ করে অর্থ সচিব এবং প্রাথমিক ও গণশিক্ষা সচিবের সঙ্গে, সেই দিকেই এই শিক্ষকরা তাকিয়ে আছেন। তারা আশা করছেন যে তাদের দাবি পূরণ হবে এবং তারা তাদের আনন্দের সেই বার্তা নিয়ে তাদের কর্মস্থলে ফিরে যেতে পারবেন, এমনটাই তারা প্রত্যাশা করছেন। এই ছিল রাজধানীর শহীদ মিনার থেকে আমার কাছে শিক্ষকদের অবস্থান কর্মসূচি নিয়ে সবশেষ খবর। প্রাথমিক স্কুলের শিক্ষকদের অবস্থান কর্মসূচির সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী শম্পা বিশ্বাস। এদিকে বাগেরহাট ও গাজীপুরের সংসদীয় আসন বিন্যাস অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। নির্বাচন কমিশনের সীমানা পুনর্নির্ধারণ সিদ্ধান্ত বাতিল করে গাজীপুরে 5টি আর বাগেরহাটের 4টি আসনই
বহাল রাখা হয়েছে। বিকেলে বিচারপতি শশাঙ্ক শেখের সরকার ও বিচারপতি KM জাহিদ সারওয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন। হাইকোর্টের আদেশে বলা হয়েছে বাগেরহাটে 7টি আসনই বহাল থাকবে এবং গাজীপুরে 1টি আসন কমানো হবে। এর আগে গত 4 সেপ্টেম্বর 300 সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। এতে গাজীপুরে 1টি আসন বাড়িয়ে মোট 6টি এবং বাগেরহাটে 1টি আসন কমিয়ে মোট 3টি করা হয়। চট্টগ্রামের খাতুনগঞ্জে পেঁয়াজের বাজারে অভিযান চালিয়ে 3 প্রতিষ্ঠানকে 12,000 টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার। দুপুরে এই অভিযান পরিচালনা করা হয়। পণ্য ক্রয় রসিদ না থাকায় তাদের জরিমানা করা হয়। ভোক্তা অধিকার জানায়, খাতুনগঞ্জে পণ্য ক্রয়ের রসিদ থাকে না বহু আড়তেই, এতে কি দামে পণ্য কেনা হয় তা জানা যায় না। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আরও জানায়, পাবনা থেকে দেশীয় পেঁয়াজের ব্যাপারীরা খাতুনগঞ্জে আসে, কিন্তু কোনো ব্যাপারীকে খুঁজে পাওয়া যায় না, তাদের কোনো ঠিকানাও থাকে না। এভাবে নাম পরিচয়হীনভাবে ব্যবসা করা যাবে না বলেও জানান তারা। বলেন, কৃষক পর্যায়ে যেখানে বেচে কেনা হয় সেখানেও অভিযান করা হবে। ক্রয় বিক্রয়ের রসিদ ছাড়া ব্যবসা করা যাবে না। আমরা বহুবার তাদেরকে নির্দেশনা দিয়েছি যে আপনারা ক্রয় এবং বিক্রয়ের ভিত্তিতে আপনারা বিজনেস করবেন। আপনার ক্রয় যত, তার সাথে ক্যারিং চার্জ যুক্ত করে প্রফিট সহ বিজনেস করবেন। আমরা এখানে 3টা প্রতিষ্ঠানকে 12,000 টাকা অর্থদণ্ড করেছি, আর অন্যান্য প্রতিষ্ঠানগুলিকে আমরা সতর্ক করছি ভবিষ্যতে যেন আর এরকমটা না হয়, তারা অন্তত ভাউচার রাখবেন। দীর্ঘ 16 ঘন্টা পেরিয়ে গেলেও এখনও উদ্ধার হয়নি খুলনার রূপসায় যাত্রীবাহী ট্রলারের ধাক্কায় নদীতে পড়ে নিখোঁজ হওয়া 2 ব্যক্তি। সকাল থেকে দ্বিতীয় দফায় অভিযানে নামে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। প্রত্যক্ষদর্শীরা জানায়, গত রাতে পশ্চিম রূপসা ঘাট থেকে একটি ট্রলার অতিরিক্ত যাত্রী বোঝাই করে পূর্ব রূপসা ঘাটে যাচ্ছিল। এক পর্যায়ে ট্রলারটি ঘাটের পন্টুনে পৌঁছালে জোরালোভাবে ধাক্কা লাগে। এ সময় ট্রলারে থাকা বেশ কিছু যাত্রী নদীতে পড়ে গেলে অনেকে সাঁতার কেটে নদীর তীরে উঠে আসে। নিখোঁজ হয় শেখ মহিদুল হক মিঠু সহ আরও এক নারী যাত্রী। পরে তাকে উদ্ধার অভিযানে চালায় ফায়ার সার্ভিস। রাতে তাদের সন্ধান না মেলায় সকালে দ্বিতীয় দফায় অভিযানে নামে ডুবুরি দল। বকেয়া পাওনা পরিশোধ না করে একযোগে 3 কারখানা বন্ধ ঘোষণার প্রতিবাদে আশুলিয়ায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কারখানার শ্রমিকরা। এ সময় সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে চরম ভোগান্তিতে পড়েন পথচারীরা। সকালে আশুলিয়ার এপিজেড এলাকায় নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করেন পোশাক কারখানার শ্রমিকরা। পরে নবীনগর চন্দ্রা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে বিপাকে পড়েন যানবাহনের চালক যাত্রীরা। এক পর্যায়ে জলকামান ও টিয়ার শেল নিক্ষেপ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। পরে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। পোশাক শ্রমিকদের অভিযোগ, বকেয়া পরিশোধ না করে সাউথ চায়না ব্লিচিং টেক্সটাইল লিমিটেড, অ্যাকচুয়াল স্পোর্টিং লিমিটেড ও গোল্ড ট্যাক্স গার্মেন্টস লিমিটেড কারখানা বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। যশোর সেনানিবাসের কোর অফ সিগন্যালসের বার্ষিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে সিগন্যাল ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুলে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সে সময় সেনাপ্রধান অভ্যর্থনা জানান আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ডের জিওসি, 55 পদাতিক ডিভিশনের জিওসি ও যশোর অঞ্চলের এরিয়া কমান্ডার এবং STC&S এর কমান্ড্যান্ট। এ সময় সেনাপ্রধান কোরের প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনা সহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। সাতক্ষীরার কালীগঞ্জে ডাক্তার শহীদুল আলমের মনোনয়নের দাবিতে উপজেলা বিএনপির উদ্যোগে সড়ক অবরোধ করে প্রতিবাদ সভা করছেন নেতাকর্মীরা। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছে সহকর্মী আহসান রাজীব। রাজীব, কি অবস্থা সেখানকার এখন, নেতাকর্মীরা বা কি বলছেন জানাবেন।
সেপাত সাতক্ষীরার কালীগঞ্জে উপজেলা যে প্রধান সড়কটি রয়েছে সেই সড়কের উপরেই কিন্তু এখানে কয়েক হাজার নেতাকর্মী যারা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা তারা কিন্তু অবস্থান নিয়েছেন এবং তাদের যে দাবি গত 7 দিন ধরে তারা কিন্তু এই অঞ্চলে কিন্তু তাদের যে আন্দোলন কর্মসূচি সেটি যারা চালিয়ে যাচ্ছেন। মূলত এখানে সংসদীয় আসন সাতক্ষীরা 3 কালীগঞ্জ আশাশুনি এলাকাতে এখানে বিএনপির মনোনয়ন দেওয়া হয়েছে কাজী আলাউদ্দিনকে, সেটির প্রতিবাদে মূলত তারা এই আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। মূলত এই আসনটিতে প্রার্থী হিসেবে গত 18 সালের নির্বাচনে 2018 সালের নির্বাচনে অংশ নিয়েছিলেন ডাক্তার শহীদুল আলম, তাকেই আবারও পুনরায় এই অঞ্চলে মনোনয়ন দেওয়ার জন্য তারা দাবি করছেন এবং তিনি দীর্ঘদিন ধরে এই অঞ্চলের মাটি ও মানুষের সাথে কাজ করেছেন এমন দাবি করে তারা বলছেন যে এখানকার নেতৃবৃন্দকে তারা এখানে মনোনয়ন প্রত্যাশী হিসেবে তারা দেখতে চান এবং তারা মনোনয়ন তারা দাবি করছেন। ডাক্তার শহীদুল আলম যদি মনোনয়ন না পান তারা এই নির্বাচনে তারা অংশগ্রহণ করবেন না এবং নির্বাচনে তারা একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে না বলে তারা দাবি করছেন। একই তারা বলছেন যে এখানে জামাতের অধ্যুষিত একটি এলাকা এবং জামাতের প্রার্থী পাশ করার সম্ভাবনা রয়েছে, সেই মূলত সেই দাবিটি নিয়েই তারা বলছেন যে এই আসনটি বিএনপির একটি ভালো আসন এবং তারা এই আসনে জয়লাভ করার মূলত তারা উদ্দেশ্য তারা কাজ করছিলেন দীর্ঘদিন ধরে এবং তারা কিন্তু এই আসনটিতে জয়লাভ করবেন এমন আশা তাদের মধ্যে রয়েছে। এটি বিএনপি অধ্যুষিত একটি অঞ্চল এবং বিএনপির প্রচুর নেতাকর্মী এখানে রয়েছেন, তারা বিএনপির আসনটি তাদের দলীয় প্রতীকের যে প্রার্থী পছন্দের প্রার্থী সেই প্রার্থীর জন্যই তারা আসলে কাজ করে যাচ্ছিলেন। তবে প্রতিমধ্যে এসেই শেষ সময়ে এসে অর্থাৎ হঠাৎ করেই কিন্তু এই আসন বিন্যাসটি নিয়ে কিছুদিন আগে জটিলতা তৈরি হয়। 2টি আসন ভাগ হয়ে এখানে সাতক্ষীরা 3 এবং 4 আসনের মধ্যে কিছু এলাকা ভাগ হয়ে যায়, যার কারণে মূলত 4 আসনের যিনি প্রার্থী ছিলেন কাজী আলাউদ্দিন তাকে 3 আসনে সাতক্ষীরা 3 আসনে প্রার্থী করাই মূলত এই জটিলতাটি তৈরি হয়েছে এবং তারা বলছেন যে তাদের যে প্রার্থী ছিলেন ডাক্তার শহীদুল আলম তাকে যদি প্রার্থী না করা হয় তাহলে তারা এই আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবেন। এবং আজকে কিন্তু এই যে কালীগঞ্জ উপজেলার প্রধান সড়ক সেটি কিন্তু এখানকার সনাতন ধর্ম অবলম্বী যারা রয়েছেন তার যে কর্মী সমর্থক তারা মূলত এই সড়কটি অবরোধ করে রেখেছেন এবং তারা বলছেন যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এই কার্যক্রম চলমান থাকবে। এখানে কয়েক হাজার নেতাকর্মী তারা কিন্তু অবস্থান নিয়ে এই সড়কটি অবরোধ করে রেখেছেন। তো এই ছিল সাতক্ষীরার কালীগঞ্জ থেকে আমার কাছ থেকে সবশেষ তথ্য। সাতক্ষীরায় মনোনয়নের দাবিতে বিক্ষোভ মিছিলে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী আফসান রাজীব। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। এশিয়া প্যাসিফিক অঞ্চলের 3000 চিকিৎসকদের নিয়ে ফিলিপিনের ম্যানিলায় শুরু হলো এশিয়া প্যাসিফিক সোসাইটি অব রেসপিরোলজির 29তম কংগ্রেস। বাংলাদেশ থেকে অংশ নিয়েছেন 3 শতাধিক বিশেষজ্ঞ চিকিৎসক, যেখান থেকে বিস্তারিত জানিয়েছেন মুজাহিদ শুভ। এবারের কংগ্রেসে বাংলাদেশ থেকে 3 শতাধিক চিকিৎসক অংশ নিয়েছেন। আসার খবর হলো গত বছর হংকংয়ে যে আয়োজনটি হয়েছিল সেখানে ঢাকায় অবস্থিত প্রধান যে 2টি হাসপাতাল বক্ষব্যাধির তার পরিচালক বা উপপরিচালক তারা কিন্তু কেউ আসেননি, কিন্তু এবার আমরা দেখেছি যে 2টি হাসপাতালের প্রধানই আসলে অংশ নিয়েছেন। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ডাক্তার আয়েশা আক্তার, তিনি এপিএসআরে এসছেন। আপনার কাছে জানতে চাই যে এই যে হাসপাতালের প্রধান হিসেবে 250 শয্যা বক্ষব্যাধি টিবি হাসপাতাল যেটি শ্যামলীতে অবস্থিত, মানে আপনার এখানে যুক্ত হবার কি কারণ বা রোগীদের দিক থেকে কি উপকার হবে বলে আপনার মনে হয়? ধন্যবাদ। এটা হলো যে একটা কনফারেন্স হচ্ছে, সেটা হলো যে বেশ অনেক বছর ধরেই, এবং এপিএসআর যেটা লাং ফাউন্ডেশনের যেটা কনফারেন্সটা এটা প্রতি বছরই হচ্ছে, এবং সেটা হলো যে এই যে লাং ফাউন্ডেশন নিয়ে কাজ করছে, আমাদের রেসপিরেটরি মানে ফুসফুস নিয়ে যে কাজ করছে, সেখানে যে বিশ্বব্যাপী এখান থেকে যে একটা কনফারেন্স আছে যেখানে এশিয়ান অন্যান্য 40টি মতো দেশেরও কিন্তু প্রতিনিধিরা এসেছেন, তারা ফুসফুস নিয়ে কাজ করছেন, বক্ষব্যাধি বিশেষজ্ঞ। উন্নত প্রযুক্তি যে ব্যবহারগুলো করা হয় সেগুলো আমরা যখন শিখছি এখান থেকে, শেখার পরে যখন প্রশাসনিকভাবে আমরা যারা আছি এটা যখন হাসপাতালে যখন আমরা ইমপ্লিমেন্টেশন করব, সেখানে কিন্তু রোগীদের স্বার্থের জন্য কাজটা করা, দেশের স্বার্থে জনগণের সেবার জন্য আমরা কাজটা করছি। কত মানে সহজভাবে রোগীদের সেবা দেওয়া যায়, উন্নত মানের সেবাটা, সেটার জন্য কিন্তু আসলে কনফারেন্সগুলো দরকার। বিশ্বব্যাপী সবার সাথে একসাথে মিলিত হয়ে যেগুলো শেখা হচ্ছে, যারা বিশেষজ্ঞ ডাক্তার আছেন তারা যে শিখছেন, শিখে এটাকে যে আমরা দেশে যে কাজে লাগাচ্ছি সেটা তো মানুষের কাজে রাখছে। এবং শুধু প্রধান হিসেবে আপনি এসেছেন নাকি আপনার হাসপাতালের আরও যারা বক্ষব্যাধি বিশেষজ্ঞ তারাও এখানে যুক্ত হয়েছে? অনেকে এসেছেন, বাংলাদেশ থেকে অনেক ডাক্তার এসেছে, বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডাক্তার যারা যাদেরকে দরকার। এবার যেটি আমরা দেখলাম যে খুব বেশি আলোচনা হলো মানে 5টা সব থেকে বড় বক্ষব্যাধি নিয়ে, মানে সেই ধরনের রোগীরা কেমন যায়, যক্ষা বা হচ্ছে আপনার সিওপিডি অথবা অ্যাজমা, সেগুলো তো অনেক আসে। যদি বলি যে শ্যামলীতে যেটা অবস্থিত আছে যক্ষা হাসপাতাল, সেখানে তো আউটডোরে 300, 400, 500 কিন্তু আসে। যখন আমার শীত মৌসুমে 600 আসে আউটডোরে সেবা নিতে আসে, সিওপিডি নিয়ে, অ্যাজমা নিয়ে, কারণ বায়ুদূষণের
গরমের কারণে শ্বাসকষ্ট বেশি পরিমাণ বেড়ে যাচ্ছে, সাথে যক্ষা তো আছে, যক্ষা নির্মূলের জন্য আমরা কাজ করে যাচ্ছি একযোগে, যাতে আমরা 30 সালে নির্মূল করতে পারি। সেই লক্ষ্যে যাতে আরও উন্নত মানের সেবা, যেগুলো আমরা রোগীদের স্বার্থে কাজে লাগাচ্ছি, দেশের স্বার্থে উন্নয়নের সাথে, সেগুলো অবশ্যই এই কনফারেন্সটা মানুষের জন্য অবশ্যই উপকারী। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। যেটি বলছিলেন যে আমরা বিগত বছরে বা তার আগের বছরগুলোতে দেখেছি যে বাংলাদেশের চিকিৎসকদের জিও দেওয়ার ক্ষেত্রে সরকারি চিকিৎসকদের এক ধরনের জটিলতা ছিল, সেই জটিলতাটা কেটে গেছে। সেটির প্রমাণ হচ্ছে যে এবার দ্বিতীয় সর্বোচ্চ অংশগ্রহণকারী বাংলাদেশ থেকে যুক্ত হয়েছেন এবং প্রশাসক যারা তারাও এখানে এসছেন। আশা করি এই যে গবেষণালব্ধ জ্ঞান তারা এখান থেকে নিয়ে যাবেন, এটি মূলত রোগীদের কাজে লাগবে এবং রোগীরা দ্রুততম সময়ে সুস্থ জীবনে ফিরবে সর্বাধুনিক চিকিৎসা সেবা নিশ্চিতের মধ্য দিয়ে। এই ছিল এখানকার সবশেষ খবর। টানা 6 সপ্তাহ রেকর্ড শাটডাউনের পর এবার মার্কিন সিনেটে পাশ হয়েছে তহবিল প্যাকেজ বিল। এতে অবসান ঘটতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের চলমান সরকারি অচল অবস্থার। মার্কিন সিনেটের আজ ডেমোক্রেট নেতা এই বিলের পক্ষে ভোট দেন। বিলটি পাশের মধ্য দিয়ে শিগগিরই সংকট উত্তরণের বিষয়ে আশাবাদী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও অচল অবস্থার পুরোপুরি কাটতে বেশ কয়েকদিন সময় লাগতে পারে বলে জানিয়েছেন তিনি। এদিকে শুক্রবার থেকে ফ্লাইট চলাচল কমানোয় 3,300 ফ্লাইট বাতিল করেছে বিমান সংস্থাগুলো। Mr. Schumer, no. Mr. Fetterman, aye. প্রতিষ্ঠান হিসেবে বিবিসি পক্ষপাতদুষ্ট নয়, পদত্যাগের পর এমন মন্তব্য করেছেন বার্তা বিভাগের প্রধান চেমোরা টার্নেলস। এই সময় তিনি আরও বলেন, বিবিসির সাংবাদিকরা অপরাধী নয়, সবসময় তাদের পাশে থাকার কথাও জানান তিনি। গেল বছর বিবিসির তথ্যচিত্রে ক্যাপিটাল হিল দাঙ্গার ঘটনায় ট্রাম্পের বক্তব্য বিকৃতি ইস্যুতে ডেইলি টেলিগ্রাফ কিছু তথ্য ফাঁসের পরই তোপের মুখে পড়ে বিবিসি। এমন পরিস্থিতিতে রোববার রাতে পদত্যাগ করে সংবাদ মাধ্যমটির মহাপরিচালক টিম ডেভি ও বার্তা বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা ডেভোরা টার্নেস। অবশ্য এতে খুশি হয়ে টেলিগ্রাফকে ধন্যবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতের দিল্লিতে বায়ু দূষণ রোধে সরকারের কার্যকর পদক্ষেপের দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন শত শত মানুষ। এই সময় অন্তত 80 বিক্ষোভকারীকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের দাবি, বিনা অনুমতিতে গুরুত্বপূর্ণ স্থান ইন্ডিয়া গেটে জড়ো হন বিক্ষোভকারীরা। প্রতিদিনই দিল্লির বায়ুমান খারাপের দিকে যাচ্ছে, তীব্র বায়ু দূষণে হাঁসফাঁস করছে দিল্লিবাসী। এদিকে পাকিস্তানের লাহোরে বায়ু দূষণ রোধে যানবাহনের কালো ধোঁয়া রোধে কঠোর পদক্ষেপ নিচ্ছে শহর কর্তৃপক্ষ। অবনতি হয়েছে ইরানের বায়ুমানেরও। বায়ু দূষণের কারণে অসুস্থ হয়ে দেশটিতে প্রতি ঘন্টায় প্রাণ হারাচ্ছেন অন্তত 7 জন। Weather patterns also contribute to the crisis. These storms can carry large amounts of pollutants, cause various health problems. Iranian officials. ফিলিপিন্সে আঘাত হানার পর এখন দক্ষিণ চীন সাগর অতিক্রম করছে টাইফুন ফাংওং। এরপর আঘাত হানতে পারে তাইওয়ানেও। এর আগে স্থানীয় সময় রোববার সন্ধ্যায় ফিলিপিন্সের সবচেয়ে জনবহুল দ্বীপ লুজনের স্থলভাগে আঘাত হানে সুপার টাইফুনে পরিণত হওয়া ঘূর্ণিঝড় ফাংওং। এতে প্রাণ যায় অন্তত 2 জনের। টাইফুন আঘাত হানার আগেই প্রায় 14 লাখ বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেয় ফিলি প্রশাসন। চলতি বছর ফিলিপিন্সে আঘাত হানে 21তম ঝড় এটি। ফাংওং এর আগে আরেক টাইফুন ক্যালমাইগির কবলে পড়ে দেশটি। 2 শতাধিক প্রাণহানির পাশাপাশি ক্যালমাইগির প্রভাবে ফিলিপিন্সে দেখা দিয়েছে বন্যা, নিখোঁজ হন শতাধিক মানুষ। এবার খেলার প্রসঙ্গ। ফুটবল ও ফুটবলারদের নিয়ে বিসিবি পরিচালক আসিফ আকবরের মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন সাবেক ফুটবলাররা। সোমবার দুপুরে রাজধানীর মতিঝিলে বাফুফে ভবনের সামনে একত্রিত হয়ে প্রতিবাদ জানান তারা। রোববার বিসিবি আয়োজিত ক্রিকেট কনফারেন্সে নিজের বক্তব্যে নবনির্বাচিত পরিচালক আসিফ আকবর অভিযোগ করেন, সারা দেশের সবগুলো মাঠ ফুটবল দখল করে আছে, যে কারণে ক্রিকেটের লিগ আয়োজন করা সম্ভব হচ্ছে না। এই সময়ে ফুটবলারদের ব্যবহার খুব খারাপ বলে মন্তব্য করেন তিনি। মাঠ দখলে নিতে প্রয়োজনে মারামারি করতে প্রস্তুত বলে মন্তব্য করেন আসিফ আকবর। তার এমন মন্তব্যের পর ফুঁসে ওঠে ফুটবল অঙ্গন। একজন দায়িত্বশীল ব্যক্তির কাছ থেকে এমন মন্তব্য অপরাধ ও অশালীন বলে মন্তব্য করেন সাবেক ফুটবলাররা। তারা দাবি করেন শিগগিরই এমন মন্তব্যের জন্য ক্ষমা চাইবেন আসিফ আকবর। আমি মনে করি যে উনি যে বক্তব্যটা দিয়েছে ওইটা ফিরে নেওয়া হোক, এটা তীব্র নিন্দা জানায় এবং এটা আমি মনে করি উনি এটার জন্য আমাদের বাংলাদেশের জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত। উনি বক্তব্যের সময় বুলবুল ভাইয়ের মতো জেন্টেলম্যান
হাসলো, এটা তো আসলে নেওয়ার না। উনিও একজন ফুটবল প্লেয়ার, উনি মাঝে মধ্যে নিজেকে ফুটবল প্লেয়ার বলে, আমি এটা শুনেছি। তাহলে ওনারও উচিত ছিল ওই জিনিসটা স্টপ করানো। আমরা তার এই বক্তব্যের জন্য বাংলাদেশ ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে বিসিবিকে বলবো, বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে বলবো, এর জন্য জানি তার প্রতি একটা পদক্ষেপ নাই। কিছু পরিচালক বলছে বা বলে যে এটা তার ব্যক্তিগত মত, আমরা মনে করি সেটা তার ব্যক্তিগত মতামত না, এটা টোটাল বিসিবির একটা প্রোগ্রামে এই মন্তব্যটা করছেন, সেহেতু আমরা বিসিবির মন্তব্য এটা ধরে নেব। আগামী 18 নভেম্বর ঘরের মাঠে এশিয়ান কাপ বাদশাহের ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। মাত্র 4 মিনিটেই বুক হয়ে যায় সব টিকিট। সাধারণ গ্যালারির সব টিকিট বিক্রি হয় 20 মিনিটে। সোমবার বিকেলে গণমাধ্যম কর্মীদের এমনটাই জানান বাফুফে কম্পিটিশনস কমিটির সদস্য তাজওয়ার আওয়াল। এবারের টিকিট সুন্দর ও স্বাভাবিকভাবেই কাটতে পেরেছে দর্শকরা। ফুটবলের এমন সারা সামনেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি। এবারে টিকিট খুব স্মুথলি সোল্ড আউট হয়েছে। আমরা দেখেছি গত প্রথম 4 মিনিটে কিন্তু টিকিট সব বুক হয়ে গেছিল। যারা লগ ইন করে ক্লিক করে যে 4টা টিকিট বা 2টা টিকিট করে ওটা দেখেছি 4 মিনিটে কিন্তু সব টিকিট অলরেডি বুক হয়ে গেছিল। তারপরে আরও 10-15 মিনিট লেগেছে পেমেন্ট আসতে, অনেকগুলি ফেল হয়েছে। ওইটা আবার ফেল যেগুলি ছিল ওগুলি আবার অনলাইনে আসতে একটু সময় লেগেছে। বাট উইথিন 20 মিনিট থেকে 22 মিনিটের ভিতরে আমরা আলহামদুলিল্লাহ সব গ্যালারি টিকিট সোল্ড আউট করেছি। 100টা ক্লাব হাউসের মতন বাকি আছে, আর রেড বক্সের মনে 60টার মতন বাকি আছে। ওটা ইনশাল্লাহ মানে সিস্টেমের লোকজন জেনারেট করছিল, সো মেবি ওটা আগামী 10-12 মিনিটের ভিতরে ওটাও চলে যাবে। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon, ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/ekhon tv।